গত বছরের তুলনায় বেনাপোল সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা ভালো দেখাচ্ছে। ভারতীয় অভিবাসন নিয়ে যে ধরনের আতঙ্ক চলছিল তা এখন অনেকটাই কমে গেছে, তবে ভুল তথ্য দেওয়া বিপজ্জনক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব এই সপ্তাহে বেনাপোল এবং পেট্রাপোল বর্ডারের কি অবস্থা, কতজন মানুষ গেল আসলো এবং সর্বশেষ ইন্ডিয়ান অল ভিসা আপডেট। তো প্রথমেই বলে নিই যে গেল মানে ৫-৬ মাসের তুলনায় এই ২-৩ সপ্তাহ যাবত পরিস্থিতি কিছুটা ভালো। অর্থাৎ ইতিপূর্বে যেভাবে মানে ইমিগ্রেশন আগ্রাসী মনোভাব চালিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, সেই অবস্থাটা থেকে কিছুটা মানে নিষ্কৃতি পেয়েছে বলতে হবে বাংলাদেশের জনগণ ভারতে যাওয়ার ক্ষেত্রে। কারণ ইমিগ্রেশনে এরকম ঘটনাও অ্যাভেলেবল ঘটেছিল যে যারা অরিজিনাল রুগী তারাও অনেক সময় ফেরত চলে এসেছে। তো এই ঘটনাটা ঘটছে না, তবে যারা ২ নাম্বারই করে মেডিকেল ভিসা নিয়েছে তাদের জন্য বরাবরই সতর্ক অবস্থা। কারণ তারা ধরা পড়ছে এবং তারা যেভাবে জাল বিছিয়েছে এই সমস্ত ভুয়া মেডিকেল ভিসাধারীদেরকে ধরার জন্য, তাতে আপনি মোটামুটিভাবে নিশ্চিত থাকেন যে আপনার যদি মানে ভিসাটা আপনি ২ নাম্বারই করে আপনি নিয়ে থাকেন তাহলে আপনি ধরা পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই মুহূর্তে যারা ভারতে যাচ্ছে তাদের বড় একটা অংশ আছে ২ নাম্বারই ভিসা নিয়ে তারা যাচ্ছে ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত ইউরোপিয়ান যে কোনো এম্বাসি ফেস করতে। আর একটা অংশ আছে তারা যাচ্ছে মানে জাস্ট ট্যুর করার জন্য। আবার কেউ কেউ আছে বিভিন্ন পরিযায়ী কাজ টাজ করে, এই ধরনের মানুষেরাও এই ধরনের ভিসা নিচ্ছে। তো এই যারা পরিযায়ী কাজ করে তারা একদম ফার্স্ট স্টেপে ধরা পড়তেছে। কারণ পরিযায়ী কাজ যারা করে সাধারণত তারা এত ট্যালেন্ট হয় না যে মেডিকেল ভিসার নাম করে মানে একটা ভিসা নিবে আর সে যে কি রোগে অসুস্থ, সে যে সিরিয়াস, এটা বোঝানোর জন্য যে যতটুকু লার্নার হওয়া দরকার তাদের মধ্যে সেটুকু থাকে না, আর যার কারণে তারা ধরা খাচ্ছে। তো বেনাপোল ইমিগ্রেশনে কড়াকড়ি ঠিকই আছে, তবে যারা অরিজিনাল রুগী তাদের জন্য আপাতত কোনো ঝামেলা নেই। আর অরিজিনাল রুগীদের জন্য আগে কেন ঝামেলা হয়েছে এটা আপনারাও খুব ভালো করে জানেন যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে সেকেন্ড টাইম সে গেছে, সে কোনো প্রকারের অ্যাটেন্ডেন্ট ছাড়াই গিয়েছে, সেক্ষেত্রে ঝামেলা হয়েছে। এখন অ্যাটেন্ডেন্ট ছাড়া সে ঢুকতে পারতেছে আর সমস্যা হচ্ছে না। আবার দেখা গেছে ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারেনি, কাগজপত্র সাথে থাকলেও সেভাবে মানে নিজেকে প্রুফ করতে পারেনি, সেই ধরনের কিছু প্রবলেম হয়েছিল। তবে এই ধরনের প্রবলেমগুলো এখন হচ্ছে না, কারণ এখন সে আগ্রাসী মনোভাবটা অনেকটাই কমছে। তো মানুষ যাতায়াতের পরিমাণ ওই গত সপ্তাহের মতনই আছে, প্রায় ১০০০ থেকে ১২০০ মতো প্রতিদিন অ্যাভারেজে যাওয়া আসা হচ্ছে। যদিও বা আমার প্রিয় একজন দর্শক আছে গৌতম ব্যানার্জি দা, তিনি বলেছিলেন যে মাসুদ ভাই আপনার দেশের উপদেষ্টা বলছে ৫ থেকে ৬০০। তো আমি এর আগেও উনাকে বলেছিলাম যে দাদা ৫ থেকে ৬০০ এটা শুধু যাওয়ার হিসাব, যাওয়ার আসা মিলিয়ে ১১০০ থেকে ১২০০, তবে এটা ১৩০০-র মধ্যে না কিন্তু, যেটা এখন থেকে আরো ৩-৪ মাস আগেও কিন্তু ২ থেকে ২,৫০০ পর্যায়ে চলে গিয়েছিল, তবে সেটা অনেক কমে গিয়েছে। আর যদি আপনি স্লটের কথা বিবেচনা করেন তাহলে স্লটের কথা বলতে হবে ওই ওরকমই ১০০০ খানিকের মধ্যে সব মিলিয়ে। তবে এর মধ্যে শুধু বেটার একটা মানে অপরচুনিটি পাচ্ছে যারা তীর্থ ভিসায় ভারত যাচ্ছে। তীর্থ ভিসা যারা যাওয়ার জন্য মানে প্রিপারেশন নিচ্ছেন তাদের তো আসলে বেসিক্যালি কোনো স্লটের প্রয়োজন হচ্ছে না, তারা শুধুমাত্র মন্দিরের সার্টিফিকেট থাকলে নর্মালি আবেদন করতে পারছে এবং এই আবেদনের ভিত্তিতে পুনরায় তারা দেখা যাচ্ছে যে একটা নির্ধারিত ডেটে গিয়ে আইভ্যাকে তারা তাদের ফাইল জমা করতেছে, তারা ভিসা পেয়ে যাচ্ছে। এর জন্য তেমন একটা সমস্যা হচ্ছে না। তবে এই তীর্থ ভিসা নিয়ে যে সমস্ত ইয়াং গাইস যাচ্ছে তাদের ক্ষেত্রে কড়াকড়িটা কিন্তু আগের মতোই আছে। এবং যদি তারা মনে করে থাকে যে তারা হিন্দু বলে বিশেষ কোনো সুবিধা পাবে ইন্ডিয়ান বর্ডারে বা ভারতের পক্ষ থেকে, নো, আপনারা সেটা মনে করেন না। হ্যাঁ, যারা সিনিয়র পিপল আছে, সিনিয়র সিটিজেন আছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু নমনীয় তারা হলেও ইয়াং গাইসের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নাই। তাদেরকে পারলে সবকিছু খুলেও পর্যন্ত চেক করার রেকর্ড ঘটতেছে। তো যারা ইয়াং পিপুল আছেন
এবং যদি মনে করে থাকেন যে আপনারা ইয়াংরা মিলেই একটা 8-10 জনের গ্রুপ করবেন, সো আমি বলবো আপনার যাওয়ার দরকার নেই। কারণ সিনিয়র সিটিজেনদের সাথে 2-3 জন এটাই সবচাইতে বেস্ট কম্বো কিন্তু। এবং তীর্থ করার জন্য সিনিয়র সিটিজেনদের সাথে 1-2-3 জন থাকতেই পারে, যদি 10-15 জনের একটা টিম হয়, ইয়াং গাইজ থাকতে পারে। কিন্তু সবাই যদি ইয়াং হয় সেক্ষেত্রে কিন্তু সন্দেহটা আপনার দিকে থাকবে যে আসলে আপনি কি সত্যি সত্যি সেখানে তীর্থ করতে যাচ্ছেন নাকি ট্যুরে যাচ্ছেন। তো এই হচ্ছে সাময়িক অবস্থা। এখন অন্যান্য ভিসার ক্ষেত্রে বিজনেস ভিসাতে কিন্তু তেমন একটা স্লট দিচ্ছে না, যদিও বা স্লট চালু থাকার কথা স্বীকার করছে মানে ভারতীয় কর্তৃপক্ষ অকপটে, বাট সেটা পাওয়া যাচ্ছে না। এর জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেন হাউসেই আবেদন করতে হচ্ছে বিজনেস ভিসার জন্য। আর বিজনেস ভিসার জন্য সবচেয়ে ম্যান্ডেটরি হচ্ছে আপনি যেখানে বিজনেস করছেন ইন্ডিয়ান যে কোম্পানির সাথে, সেই কোম্পানির কাগজপত্র বা পেপারস গুলো যদি অথেন্টিক হয়, তাদের পক্ষ থেকে যদি রেফারেন্সটা অথেন্টিক হয়, তাহলে কিন্তু খুব দ্রুত এগুলো পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে স্পাউস ভিসা। স্পাউস ভিসার ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে যে যারা মনে করছেন এখনো বিয়ে করেননি, করবেন, সেক্ষেত্রে ইন্ডিয়া গিয়ে বিয়ে করতে চাচ্ছেন, তাদেরকে বলি ভাই মেডিকেল ভিসায় গিয়ে আপাতত বিয়ে করবেন না। আর মেডিকেল ভিসায় গিয়ে যদি বিয়ে করেও থাকেন, তো ইমিগ্রেশনের সময় এই পরিচয়টা দয়া করে দিবেন না, ভুলেও এই কাজটা করবেন না। তাহলে দেখা যাচ্ছে আপনি ব্লক খেয়ে যাবেন, অর্থাৎ আপনার পাসপোর্টে অ্যাপ্লাইড সিল পড়বে। আর অ্যাপ্লাইড সিল যদি পড়ে যায়, তাহলে আপনি যে স্বপ্ন নিয়ে হয়তো মানে বিয়ে করেছিলেন, আপনার সংসার করাটাই হবে কিনা সন্দেহ। সুতরাং যদি করে ফেলেন তাহলে এখন আপাতত চুপচাপ থাকতে হবে। আর আপনি যদি মনে করেন মেডিকেল ভিসা নিয়ে গিয়ে এখন বিয়ে করবেন, তাহলে আপনি কিন্তু আইনি মারপ্যাচেও আটকে যাবেন। সুতরাং এখন এইসব করার দরকার নেই। আপনার জন্য বেটার সলিউশন হচ্ছে আপনার যিনি স্পাউস হবেন তাকে আপনি বাংলাদেশে নিয়ে এসে বিয়ে করে ফেলুন, তারপরে আপনি এখান থেকে প্রসেসিং করে যান। কারণ আপনি যদি ওপেন হাউসে এখন আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ইজি ভাবেই, আমি আবারও বলছি, যদি ওপেন হাউসে আবেদন করেন, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনি খুব ইজি ভাবে কিন্তু স্পাউস ভিসা পাবেন। তবে সেক্ষেত্রে কয়েকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনি মানে আপনার স্পাউস শুধু তার প্যান কার্ড, আধার কার্ড এগুলো থাকলেই ইন্ডিয়ান মানে তিনি যে অথেন্টিক নাগরিক সেটা কিন্তু প্রমাণ হবে না। আমি অথেন্টিক কেন বলছি, কারণ আপনারা খোঁজ নিলে জানতে পারবেন এই মুহূর্তে ভারত বাংলাদেশ যখন বিয়ে হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া যখন এটাকে সার্টিফাই করতে যাচ্ছে, তখন কিন্তু কমপক্ষে বিগত 3-4 পুরুষের কাগজপত্র ট্রাই করতেছে, মানে চেক করতেছে তারা, মানে জমির দলিল দস্তাবেজ যেগুলো চেক করতেছে, এতে হিন্দু মুসলিম কোনো কিন্তু ছাড় হচ্ছে না। সুতরাং এই ধরনের প্রিপারেশন নিয়ে আপনি করবেন। আপনার স্পাউসকে ক্লিয়ার বলে দিবেন যে তার মানে পূর্বপুরুষের কমপক্ষে 2-3 পুরুষ পূর্বের জায়গা জমির দলিল ঠিক আছে কিনা, এটা সে প্রুফ করতে পারবে কিনা। যদি প্রুফ করতে পারে তাহলে বিয়ের জন্য আগান, তা না হলে কিন্তু অনেক বড় প্রবলেম হবে। বড় প্রবলেম মানে কি, এই বিয়েটা তো টিকবেই না, উল্টো হয়তো এটাকে কেন্দ্র করে আপনি এসআইআর, এনআরসি বা সিএএ এ ধরনের ফাঁদে পড়ে যেতে পারেন। অর্থাৎ আপনি নিজেকে এক্সপোজ করার চেষ্টা করবেন না। তো এটাই হচ্ছে এই সপ্তাহের মানে সর্বশেষ আপডেট। তবে শুধুমাত্র এখন মানে যে ভিসাটা অ্যাভেলেবল সেটা হচ্ছে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসার স্লট কিছু প্রতিদিনই কিছু কিছু করে বাড়ছে, তবে সে বাড়াটা আহামরি লেভেলের কোনো বাড়া নয়, অল্প বলতে গেলে হয়তো প্রতিদিন 20টা 30টা বা 50টা করে আগের দিনের থেকে বাড়ছে। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন আছে, নির্বাচনটা শেষ হয়ে গেলে এটা দ্রুত আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।